হ্যালো বন্ধুরা, আমি শেখবর্ণিল সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। লখনৌ বনাম পাঞ্জাব আইপিএল 2025-এর ম্যাচ 13 অর্থাৎ গতকাল রাতের ম্যাচ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সকলেই জানেন পাঞ্জাব গতকাল একটা খুব কমফোর্টেবল উইন পেয়েছে। লখনৌ তাদেরকে কোনো রকম বাধা দিতে পারেনি, কোনো রকম সমস্যা পাঞ্জাবের জন্য তৈরি করতে পারেনি। লখনৌর এন্ডে ভুল কি হচ্ছে, কি সমস্যা তাদের রয়েছে যেগুলোর জন্য এই আইপিএলে তাদেরকে ভুগতে হতে চলেছে, এবং পাঞ্জাবের জন্য কি প্রচন্ড বেশি স্ট্রং দেখাচ্ছে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা জানেন গতকাল একানা স্টেডিয়ামে ম্যাচ হয়েছে, যেখানে একটা সময় আগে কিন্তু আপনারা যদি 2 বছর আগে চলে যান, সেখানে কিন্তু পিচ প্রচন্ড বেশি স্পিনার ফ্রেন্ডলি ছিল, বল টার্ন করতো, গ্রিপ হতো, এবং সেটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য প্রবলেম তৈরি করতো, যে কারণে ব্যাটসম্যানরা কিন্তু খুব সহজে রান তুলতে পারতো না। সেখানে কিন্তু 150 প্লাস অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্কোর ছিল, কিন্তু তারপর সারফেসটা চেঞ্জ করা হয়, স্টেডিয়ামে অনেক পরিবর্তন আসে, যে কারণে কিন্তু এখন যে পিচটা অফার করা হচ্ছে একানা স্টেডিয়ামে সেটা কিন্তু প্রচন্ড বেশি ব্যাটিং ফ্রেন্ডলি, যেখানে পেসাররা হেল্প পায়, যেখানে বাউন্স থাকে। যদিও পরিষ্কার কালকে পিচ রিপোর্ট ছিল যে বোলাররা খুব বেশি হেল্প এখানে পাবে না, এবং সেই জিনিসটা গোটা ম্যাচে অ্যাকচুয়ালি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে পাঞ্জাবের যখন ব্যাটিং চলছে সেকেন্ড হাফটা, সেখানে কিন্তু পরিষ্কার বুঝতে পারা গেছে এটা প্রচন্ড বেশি ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট ছিল। পিচ রিপোর্টে সেটা বলেও দেওয়া হয়েছিল যে ব্যাটসম্যানরা প্রচুর রান পেতে চলেছে। বোলারদের জন্য একটাই জিনিস পজিটিভ, মাঠটা অনেকটা বড়। আইপিএল যে সমস্ত মাঠে খেলা হয় সেই সমস্ত মাঠের তুলনায় এখানে কিন্তু ডাইমেনশনসটা অনেক বড় ছিল। একটা বড় মাঠ, সেখানে অবশ্যই 6-4 মারা একটু ডিফিকাল্ট হবে, সেটাই একমাত্র বোলারদের জন্য পজিটিভ ছিল। তাছাড়া কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাচটা তো অনেক বেশি রান হওয়া উচিত ছিল, এবং সেখানেই এলএসজি গন্ডগোলটা করে ফেলেছে। এলএসজি কিন্তু একটা বড় স্কোর খাড়া করতে পারেনি, পাঞ্জাবকে চেস করতে দিতে পারেনি, সেখানেই মূল গন্ডগোলটা হয়ে গেছে। যেহেতু একটা নতুন সারফেস, শ্রেয়াস আইয়ার গতকাল যখন টস করতে গেছে সে পরিষ্কার একটা কথা বলেছে, যেটা একটা নতুন সারফেস, কি বিহেভ করবে পিচ আমরা জানি না, যে কারণে আমরা চেস করতে চাই, কারণ এই পিচটাতে কি অ্যাকচুয়ালি সেফ স্কোর, পার স্কোরটা এক্স্যাক্টলি কি সেটার ব্যাপারে কারো কোনো আইডিয়া নেই। তো অন্য টিমটাকে ব্যাট করতে পাঠিয়ে দাও, তারা আগে ব্যাট করে রানটা বোর্ডে তুলুক, তারপর আমরা চেস করব, এবং যেহেতু আমরা ফাস্ট বোলিং নিচ্ছি, আমরা পিচ কিভাবে বিহেভ করছে সেটা একটা আইডিয়া পেয়ে যাবো। সেই অনুযায়ী যখন ইনিংস ব্রেক হবে তখন আমরা আলোচনা করে নেবো যে আমাদের ব্যাটসম্যানদের টার্গেটটা কি হবে, কিভাবে এই ইনিংসটাকে তারা বিল্ড করবে, এবং সেখানেই কিন্তু পাঞ্জাব কোথাও একটা বাজি মেরে দিচ্ছে। তার কারণ এলএসজি কোথাও একটা পিচটাকে রিড করতে পারেনি। যখন 3টে উইকেট পড়ে গেছে, তারা কোথাও একটা প্রোটেক্টিভ হয়ে গেছে উইকেটের ব্যাপারে, কারণ লাস্ট বেশ কয়েকটা ম্যাচ ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যাটসম্যানরা প্রচন্ড বেশি তাড়াহুড়ো করছে, তারা উইকেট দিয়ে দিচ্ছে, যে কারণে যেটা পার স্কোর সেটা কাছাকাছি তারা পৌঁছতে পারছে না, এবং তারা অনেকটা কম রান তুলছে। যদি তারা একটুখানি উইকেট সামনে খেলতো, হয়তো তারা পার স্কোর টপকে যেতে পারতো। সেই জিনিসটা হয়তো এলএসজিকে ভাবিয়েছে, যে কারণে নিকোলাস পুরানের মতন ব্যাটসম্যান, ইরেসপেক্টিভ অফ দ্য সিচুয়েশন, যাকে আপনারা অ্যাটাকিং ব্যাটিং করতে দেখেন, সে কিন্তু কালকে কোথাটা ধরে বেঁধে ব্যাটিং করেছে, যেটা ভেরি ভেরি আনলাইক নিকোলাস পুরানের ব্যাটিং দেখে এটা পরিষ্কার হয়ে গেছে যে 3 উইকেট পড়ে যাওয়ার পরবর্তীতে তারা মনে করেছে 160 বা 170 এখানে সেফ স্কোর হবে, যেটা আসলে সেফ স্কোর কখনোই ছিল না। সেটা পাঞ্জাবের ব্যাটিং থেকে পরিষ্কার হয়ে গেছে। তারা যেভাবে ব্যাট করেছে বোঝা যাচ্ছিল যে এখানে 200 প্লাস স্কোর অ্যাটলিস্ট দরকার। আমি যখন এলএসজি টিম প্রিভিউ করেছিলাম, আমি কোনোই আমরা পরিষ্কার আলোচনা করেছিলাম যে এলএসজির যে বোলিং লাইন আপ ছিল, তাতে করে 30 রান সবসময় আপনাকে এক্সট্রা দিতে হবে প্রত্যেকটা ম্যাচে। এটা ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে এলএসজির, যদি তাদেরকে ম্যাচে থাকতে হয়, ম্যাচ জয় জিততে হয়, কারণ তাদের বোলাররা প্রচন্ড বেশি উইক, বোলিং ডিপার্টমেন্ট একেবারেই স্ট্রং নয়, সেখানে ইনএক্সপিরিয়েন্স রয়েছে, সেখানে সেরকমভাবে কোনো স্কিলফুল বোলার নেই। তো সেটা কোথাও একটা কিন্তু এলএসজিকে ভোগাবে, এবং সেই জিনিসটা আমরা গতকালের ম্যাচে দেখতে পেয়েছি। 200 পার স্কোর মানে আপনাকে 230 তুলে রাখতে হবে এলএসজির বোলিং মাথায় রেখে। সেই জিনিসটা তো করা ছেড়ে দিন, 30 রান উল্টে তারা বোর্ডে কম তুলতে পেরেছে, কারণ পুরানের কাছে যদি এই বার্তা থাকতো যে পিচটা অ্যাকচুয়ালি ব্যাটিং ফ্রেন্ডলি, নো ম্যাটার হোয়াট তোমাকে রান করতে হবে, তোমাকে মারতে হবে, পুরান কিন্তু সেই অনুযায়ী ব্যাটিং করতো। পুরান কোথাও একটা ধরে খেলেছে, মানে এলএসজির টিম মিটিংয়ে মেবি এই পিচটাকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করা হয়েছে, অনেক ক্ষেত্রে ওভার থিঙ্কিং করা ব্যাকফায়ার করে, সেই জিনিসটাই কিন্তু গতকালের ম্যাচে দেখতে পাওয়া গেছে। আর অ্যাকচুয়ালি যেটা পিচ রিপোর্ট ছিল যে পেস থাকবে, বাউন্স থাকবে উইকেটে, সেটা কিন্তু জেনসেনের মতন বোলারদেরকে হেল্প করেছে কোথাও একটা। আপনারা যদি পাঞ্জাবের বোলিং লাইন আপটা দেখেন, সেখানে ফার্গুসনকে কালকে আনা হয়েছে, আরদীপ তো রয়েছে, জেনসেন তো আগের ম্যাচেও খেলেছিল, জেনসেন কালকে ভীষণ ভীষণ ভালো বোলিং করেছে। এবং উল্টো দিকে যদি আপনারা দেখেন, সেখানে সেরকম কোনো স্কিলফুল পেসার, শার্দুল ঠাকুরকে আপনি প্রচন্ড স্কিলফুল একজন পেসার তো বলবেন না। হ্যাঁ, ডেফিনেটলি গোল্ডেন আর্ম, উইকেট প্রচুর পায়, সেটা আমরা এই সিজনে দেখতেও পাচ্ছি, কিন্তু স্কিল দরকার। সব দিন কিন্তু আপনাকে লাখ বাই গোল্ডেন আর্ম বাঁচিয়ে দেবে, এটা কিন্তু হতে পারে না। তার সঙ্গে সঙ্গে আবেশ খান, মানে উল্টো দিকে যখন জেনসেন রয়েছে, ফার্গুসন রয়েছে, আরদীপ রয়েছে, এদিকে আবেশ আর শার্দুল, মানে কোথাও তো একটা ব্যালেন্সের অভাব রয়েছে। একদিক প্রচন্ড বেশি ভারী, আর একটা টিমের বোলিং লাইন আপ সেরকম স্ট্রং নয়। অন্যদিকে 3টে পেসার খেলানো হচ্ছে, তার সঙ্গে স্টয়নিসের মতন একজন মিডিয়াম পেসার রয়েছে। এবার তাছাড়া স্পিনার যা খেলেছে চাহাল রয়েছে, এদিকে আপনি দেখুন ভর্তি স্পিনার, আর সেরকমভাবে পেসার নেই যারা রয়েছে সেরকম স্কিলফুল নয়। আর স্পিনারদের জন্য কালকে খেলাটা অ্যাকচুয়ালি ছিলই না, সেটা যুজবেন্দ্র চাহালের বোলিং বলুন, রবি বিষ্ণয়ের বোলিং দেখুন, পরিষ্কার আপনি বুঝতে পেরে যাবেন। যদিও অ্যাকচুয়ালি বিষ্ণয় প্রচন্ড খারাপ বল করেছে, চাহালের এখানে প্রশংসা করতে হবে যে এরকম একটা উইকেটে সে সাহস দেখিয়েছে, এবং সাহস দেখে উইকেট নিয়ে বেরিয়ে গেছে, এবং খুব ইম্পর্টেন্ট একটা উইকেট। চাহাল কালকে মার খেয়েছে,
কিন্তু তার একটা প্রপার প্ল্যানিং ছিল পুরানকে কেন্দ্র করে। দেখবেন পর বাইরে ডেলিভারি করে যাচ্ছিল, যেটা পুরান কোথাও একটা উড়িয়ে যাচ্ছিল, মেরে যাচ্ছিল ক্রমাগত, কিন্তু সেরকমই একটা বলে কিন্তু উইকেটটাও পেয়েছে চাহাল। সে কিন্তু ভয় পেয়ে পিছিয়ে যায়নি। ডিফেন্সিভ মাইন্ডসেটের বোলিং কিন্তু একেবারে রান যাওয়ার পরবর্তীতে করা শুরু করে দেয়নি। সে কিন্তু অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে বল করে গেছে, ওই একই জায়গাতে বল করে গেছে ডিসিপ্লিন মেনে। তো প্ল্যানটাতে স্টিক করেছে, নিজেকে ব্যাক করেছে, এবং যুজবেন্দ্র চাহাল মানে নিজেকে ব্যাক করা। সে আরসিবিতে খেলেছে বহু বছর, আমরা জানি চিন্নস্বামীতে আপনাকে নিজেকে ব্যাক করতে হবে। আপনাকে যদি সাহস করে বলটা উপরে দিতে হয়, প্রচন্ড কনফিডেন্স আপনার স্পিনার হিসেবে থাকা দরকার। সেটা চাহাল বছরের পর বছর করেছে, আরসিবিতে প্রচুর সাকসেস পেয়েছে, এবং সেটা যে পুরানের উইকেটের ক্ষেত্রে সেই সেম মাইন্ডসেটটা কাজে লেগেছে সেটা পরিষ্কার বুঝতে পারা গেছে। এবং পুরানের উইকেটটা না পেলে কে বলতে পারে যে অ্যাকচুয়ালি রানটা 200+ বা 210+ চলে যেতে পারতো, কারণ পুরান যে ধরনের ব্যাটসম্যান, ওর উইকেট পেয়ে যাওয়া মানে কিন্তু আপনি 30-40 রান কমিয়ে দিচ্ছেন বোর্ডে। আর অ্যাকচুয়ালি কিন্তু পুরানকে কালকে আমার খুব ইমপ্রেসিভ লেগেছে, কারণ এই গিয়ারটা যে পুরানের রয়েছে সেটা কিন্তু খুব বেশি আমরা দেখতে পাই না। নর্মালি পুরান মানে হচ্ছে 6 মারবে, 4 মারবে, 25 বলে 70 করে দেবে, এরকম ইনিংস তার থেকে আমরা দেখতে পাই, এবং আমরা জানি সেটা সে করতে পারে। কিন্তু ভার্সেটাইল ব্যাটসম্যান সেই যে সব গিয়ারে খেলতে পারবে, কালকে সেটা পুরান প্রমাণ করেছে। আমি আশা করবো পুরান ভবিষ্যতেও যখন এলএসজি প্রয়োজন পড়বে এই ধরনের ইনিংস খেলতে পারবে। হ্যাঁ, গতকাল এটা আপনারা বলতে পারেন, যেটা আমি নিজেই বললাম, যে অ্যাকচুয়ালি পিচটাকে কোথাও একটা রিড করতে এখানে এলএসজি ভুল হয়ে গেছে, যেখানে পুরানের ব্যাটিংটা একটু অন্যরকম হয়ে গেছে। দরকার ছিল কালকে পুরানের থেকে একটা অ্যাগ্রেসিভ মাইন্ডসেট, কিন্তু সেটা শুধুমাত্র পুরানের প্রবলেম নয়, বরং কোথাও একটা এই বিষয়টাকে নিয়ে এলএসজি খুশি থাকবে যে পুরান যে ফর্মে রয়েছে, যাকে উপরে পাঠানো হচ্ছে এখন এলএসজির তরফ থেকে, তার ডিফারেন্ট গিয়ার্স রয়েছে, প্রয়োজন অনুযায়ী সে কিন্তু গিয়ার চেঞ্জ করতে পারবে। এটা প্রচন্ড বেশি কনফিডেন্স এলএসজিকে দেবে। কালকের ম্যাচে একমাত্র পন্থী যদি আপনারা বলতে পারেন সেটা নিকোলাস পুরান। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রিন্স যাদবকে রাখা হয়েছে, যে এলএসজির হয়ে সেকেন্ড ম্যাচে এসআরএইচ এর এগেইনস্টে খুব ভালো বোলিং করেছে, যাকে ঋষভ পান্ত, শার্দুল ঠাকুর উইকেট পাওয়া সত্ত্বেও ব্যাক করেছিল, প্রথম ম্যাচে মার খাওয়া সত্ত্বেও ব্যাক করেছিল। সেই বোলারটাকে আপনি আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিচ্ছেন না থার্ড ম্যাচে, আপনি নিচ্ছেন এম সিদ্ধার্থকে, একজন বাহাতি স্পিনারকে, যেখানে ফার্স্ট ইনিংসে আপনি দেখেছেন যে সেরকমভাবে কিন্তু স্পিনাররা প্রচুর হেল্প পাচ্ছে, চাহালের মতন বোলার সেরকম হেল্প পেয়েছে। একেবারেই তা নয় কিন্তু চাহাল যে খুব উইকেট থেকে হেল্প পাচ্ছিল, দুর্দান্ত তার বল টার্ন করছিল, তা নয়, কিন্তু তা সত্ত্বেও একজন থার্ড স্পিনার নেওয়া হচ্ছে। অলরেডি দিগ্বেশ সিং ছিল, রবি বিষ্ণই ছিল, তারপরেও আপনি নিচ্ছেন না একজন পেসারকে, যেখানে আপনার পেসারের অভাব রয়েছে অলরেডি দলে। জাস্ট আবেশ রয়েছে, শার্দুল রয়েছে, আপনি শার্দুলের উপরে কখনোই চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারেন না। সেম গোজ ফর আবেশ। স্ট্র্যাটেজিক্যাল ভুল যদি আপনি করে দেন, এখন কিন্তু আইপিএলে বেঁচে থাকা, ম্যাচ জেতা প্রচন্ড বেশি টাফ, এবং ঋষভ পান্ত ক্যাপ্টেন হিসেবে খুব একটা ভালো নয়। এই ন্যারেটিভটা অলরেডি সেট হয়ে রয়েছে, প্রত্যেকটা ম্যাচ যাচ্ছে ঋষভ পান্ত এরকম কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ, এই ন্যারেটিভটা যে তাকে নিয়ে সেট হয়েছে সেটা সত্যি, সে স্ট্যাম্প মেরে দিচ্ছে এই ন্যারেটিভটাতে। এটা আমি জানি না কেন ঋষভ পান্তের এই প্রবলেমগুলো হচ্ছে। এলএসজি টিম ওনারের দিক থেকে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কোনো ধরনের প্রবলেম, নাকি জাস্ট এটা ঋষভ পান্ত থিং? হতেই পারে যে এটা ঋষভ পান্ত থিংই, মানে যে ফ্র্যাঞ্চাইজিতে সে যাক না কেন ক্যাপ্টেন হিসেবে সে এরকম কিছু ভুলভাল সিদ্ধান্ত নেবে যেগুলোর কোনো যুক্তি আপনি খুঁজে পাবেন না। ঋষভ পান্ত ব্যাটসম্যান হিসেবে কোনো রকম ইম্প্যাক্ট রাখতে পারছে না, সেটা বিশাল বড় প্রবলেমে এলএসজিকে ফেলছে। কালকে যে স্কোরটা হয়েছে সেটা ঋষভ পান্ত ছাড়া হয়েছে, 3টে ম্যাচে তার কোনো পারফরমেন্স নেই ব্যাটসম্যান হিসেবে, এবং তখন না ক্যাপ্টেন হিসেবেও আপনি নিজেকে ডাউট করতে শুরু করেন, আপনার সিদ্ধান্তগুলোকে ডাউট করতে শুরু করেন। এমনিতেই একটা খুব খারাপ টিম, একটা খারাপ বোলিং লাইন আপ অ্যাকচুয়ালি ঋষভ পান্তকে দেওয়া হয়েছে একজন ক্যাপ্টেনের জন্য, সেটা সবসময় আইপিএল লেভেলে প্রচণ্ড বেশি চ্যালেঞ্জিং, ব্যাটে রান পাচ্ছে না। সবকিছু মিলিয়ে ঋষভ পান্ত প্রচন্ড লো অন কনফিডেন্স, এবং যেটা রিফ্লেকশন ম্যাচে আপনি পরিষ্কার দেখতে পাবেন। রবি বিষ্ণই এই টিমটার অ্যাকচুয়ালি মেন বোলার। অ্যাকচুয়ালি এলএসজি এটা এক্সপেক্ট করবে যে ও 4 ওভারে 24 খাবে, 28 খাবে, 30 খাবে, 2-3টে উইকেট নিয়ে দেবে, তবে এলএসজি ম্যাচে থাকবে। রবি বিষ্ণই যেরকম বোলিং করছে, মার খাচ্ছে একরকম মার, অনেক ক্ষেত্রে স্পিনাররা মানে অ্যাকচুয়ালি বোলাররা টি20 ফর্ম্যাটে খেয়ে যায়, সবসময় যে খারাপ বল করে বলে খায় তা নয়, অনেক সময় যারা ব্যাটসম্যান হচ্ছে তারা আউটপ্লে করে যায়, সেই জিনিসটা কিন্তু হচ্ছে সেরকম নয়, খারাপ বোলিংই হচ্ছে। বিষ্ণই প্রচণ্ড খারাপ বোলিং করছে, মানে কোথাও এটা দেখে মনে হচ্ছে যে এই রবি বিষ্ণই, যে রবি বিষ্ণই 3-4 বছর আগে ছিল, যাকে আমরা দেখতাম, চেঞ্জ হয়ে গেছে বোলারটা, এবং সেটা খুব চিন্তার জায়গা যদি রবি বিষ্ণই, মানে কারণ এটা শুধুমাত্র এলএসজি ভাবনা চিন্তা তা নয়, এই বোলারটা তো ইন্ডিয়াও খেলেছে এবং ইন্টারন্যাশনাল টি20তে সফল হয়েছে, র্যাঙ্কিং তার খুব উপরের দিকে ছিল। হঠাৎ কি হলো? আয়ুষ বাদনীকে কালকে ইমপ্রেসিভ লেগেছে, ম্যাচিওর ব্যাটিং সে করেছে, সেটা এলএসজিকে কনফিডেন্স অবভিয়াসলি দেবে, কিন্তু ডেভিড মিলারকে কিন্তু খেলতে হবে। ডেভিড মিলার যদি রান না পায় তাহলে কিন্তু প্রবলেম আছে। এই টিমটা যেহেতু পান্ত রান পাচ্ছে না, ডেভিড মিলারের জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ প্রত্যেক দিন টপ অর্ডার আপনাকে প্রচুর রান দিয়ে দেবে, এটা হবে না। মিডিল অর্ডারের উপরে অনেক দিন অনেক দায়িত্ব থাকবে। সামাদ কোথাও একটা নিচে এসে টুকটাক রান করতে পারছে, সেটা পজিটিভ, কিন্তু ডেভিড মিলার ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে। তার ফর্ম ফিরলে এই দলটাকে আপনারা দেখতে পেতে পারেন যে হ্যাঁ, প্লে অফসের লড়াইতে অনেকদিন টিকে রয়েছে, আদারওয়াইজ প্লে অফসের লড়াইতে থাকবে না। এত বেশি ভালনারেবল লাগছে সাইডটাকে, এটা খুব চিন্তার। এবং সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে পান্তের বাওয়াল আমরা হয়তো এইবারও দেখতে পেতে চলেছি, কারণ টিমটাকে যেরকম লাগছে
প্রবলেম আছে। এবং পাঞ্জাবকে নিয়ে যদি আলোচনা করি, পাঞ্জাবকে তো দেখুন প্রচণ্ড স্ট্রং সাইড মনে হচ্ছে, প্রচণ্ড স্ট্রং সাইড। আপনারা যদি আইপিএলের টিম প্রিভিউগুলো দেখেন, আমি সেখানে অনেকগুলো টিমকে নিয়ে আলোচনা করেছি, আমরা আলাদা করে পডকাস্ট করেছি। একটা কথা কিন্তু বারংবার ফিরে এসেছে, ইন্ডিয়ান কোর, ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কোর যাদের যত বেশি স্ট্রং, তারা কিন্তু ঐতিহাসিকভাবে সফলতা পেয়েছে। এবং সেই জিনিসটা কিন্তু এবারে অনেক টিম সফলতা পাচ্ছে। আপনারা দেখতে পাবেন গুজরাট সফলতা পেয়েছে, আরসিবি সফলতা পেয়েছে, তার সঙ্গে সঙ্গে পাঞ্জাব খুব সফলতা পাচ্ছে। পাঞ্জাবের টিমটা যদি আপনারা দেখেন, তাদের যে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কোরটা টপ 4 প্রত্যেকে ইন্ডিয়ান, তাদের মধ্যে 3 জন কিন্তু আনকোড়া প্লেয়ার, শুধুমাত্র শ্রেয়াস আইয়ার প্রচণ্ড এক্সপিরিয়েন্স, সে ইন্ডিয়া সার্কিটে বহুদিন ধরে রয়েছে, কিন্তু বাকি 3 জনও কীরকম ব্যাটিং করছে। নেহাল ওয়াদেরার ব্যাপারে আমি যখন পাঞ্জাবের টিম প্রিভিউ করেছিলাম, পরিষ্কার আলোচনা করেছিলাম যে ওয়াদেরা খুব ইমপ্রেসিভ প্লেয়ার, আমার প্রচণ্ড পছন্দের প্লেয়ার, এই প্লেয়ারটাকে পাঞ্জাবের খেলানো উচিত। তারা ফার্স্ট ম্যাচে খেলায়নি, সেকেন্ড ম্যাচে তারা খেলেছে, আমি খুব খুশি হয়েছি। আর ওয়াদেরা ব্যাটিং আপনারা দেখুন, আমার কিছু বলার অপেক্ষা রাখে না। এই ওয়াদেরা পাঞ্জাবকে এই বছর অনেক কিছু দিতে চলেছে। আর প্রভ সিমরানকে অ্যাকচুয়ালি 19 সাল থেকে পাঞ্জাব কিন্তু ধরে রেখেছে, অকশনে গেছিল, আবার কিনে নিয়েছে, এবার তো তারা রিটেনই করেছে। তো সেটা না একটা প্লেয়ারকে মেন্টালি অনেকটা বুস্ট করে, যে ভাই একটা ফ্র্যাঞ্চাইজি আমাকে ব্যাক করছে, আমাকে ধরে রাখছে। বিশেষ করে একটা পাঞ্জাবের মতন ফ্র্যাঞ্চাইজি যারা অ্যাকচুয়ালি প্লেয়ারদেরকে সেভাবে ব্যাক করে না, রিটেন করে না, ম্যাক্সিমাম প্লেয়ার্স তারা ছেড়ে দেয়, পুরো স্কোয়াড তারা চেঞ্জ করে দেয়, কোচিং স্টাফ তারা চেঞ্জ করে দেয়, ক্যাপ্টেন 14 বার চেঞ্জ হতে থাকে, সেখানে একটা প্লেয়ারকে তারা ব্যাক করছে, ডেফিনেটলি কিছু তো কারণ আছে। এবং কারণটা কি সেটা কিন্তু আমরা গতকালের ম্যাচে প্রথমবার বুঝতে পেরেছি। এরকম নয়, প্রভ সিমরান যে একটা দুর্দান্ত ব্যাটসম্যান, ভালো স্ট্রাইক রেটে খেলতে পারে, হাতে প্রচুর শটস রয়েছে, অ্যাটাকিং মাইন্ডসেটের, এই ঝলক আমরা অনেক ম্যাচে এর আগেও দেখতে পেয়েছি। কিন্তু না, প্লেয়ারটা একটা হয় না যে ছোট ইনিংস খেলে দিয়ে চলে যাচ্ছে, দেখে মনে হচ্ছে খুব ইমপ্রেসিভ, বড় খেললে ভালো লাগতো দেখতে, কিন্তু বড় খেলে না। সেই জিনিসটা গতকালের ম্যাচে প্রভ সিমরান করতে পেরেছে। আর যদি এটাও কন্টিনিউ করতে পারে ভাই, তাহলে কিন্তু এই পাঞ্জাব, মানে আমি সিরিয়াসলি বলছি, পাঞ্জাবের ব্যাটিং লাইন আপটা এত ভালো দেখাচ্ছে এবং সেখানে এত স্ট্রং ইন্ডিয়ান ব্যাটসম্যান রয়েছে। কালকে শ্রেয়াস আইয়ার কি ব্যাটিং করেছে বলুন তো? কখনো দেখে আপনার মনে হচ্ছে তাড়াহুড়ো করছে? কখনো দেখে আপনার মনে হচ্ছে যে খুব খুব ফাস্ট রান করতে চাইছে, অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে নেমেছে? কিছুই নয়। জাস্ট যে বলটা, যে শটটা ডিমান্ড করে, যে পানিশমেন্টটা ডিজার্ভ করে, যে বলটা, সেটাই দিচ্ছে। এবং তাতেই দেখুন 170+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, অসাধারণ ব্যাটিং। মানে আইয়ারকে আমি এত ভালো ব্যাটিং করতে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে যে ব্যাটিং করলো এবং এই দুটো ম্যাচে আইপিএল 2025 যে ব্যাটিং সে করলো, আইয়ারকে এত ইমপ্রেসিভ আমার কিন্তু এর আগে কখনো লাগেনি, যেটা লাস্ট 1 বছর ধরে লাগছে। দুর্দান্ত। এবং আমি আশা করছি শ্রেয়াস আইয়ার এটা কন্টিনিউ করবে, কারণ 4 নম্বরে ওডিআইতে ইন্ডিয়ার তাকে সত্যিকারের দরকার। এছাড়া শশাঙ্ক সিং রয়েছে, পাঞ্জাবকে কি দিয়েছে এই প্লেয়ারটা গত বছর সেটা আপনারা সকলে জানেন। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে, হঠাৎ করে লাস্টে এসে তাবাহি করে দিয়েছে। স্টয়নিস, ম্যাক্সওয়েল, তাদের সেভাবে এখন অব্দি টিমটা দরকারই পড়ছে না। আপনারা ভেবে দেখুন, একটা টিমে এরকম অস্ট্রেলিয়ান 2 জন অলরাউন্ডার রয়েছে, তারা শুধু বলই করছে, তাদের ব্যাটিংয়ের খুব একটা দরকার পড়ছে না। যখন প্রথম ম্যাচে ব্যাটিং পেয়েছে, রান করেনি, কিছু যায় আসেনি, তা সত্ত্বেও টিমটা 240 পার করে দিয়েছিল। তাহলে এই টিমটার যে ইন্ডিয়ান ব্যাটিং কোরটা, এছাড়া আরিয়া প্লেয়ারটা রয়েছে ওপেন করছে, যে আপনারা ভেবে দেখুন কি স্ট্রং, দুর্দান্ত লাগছে এই টিমটাকে দেখে। বা দেখা যাক যে এরা ধরে রাখতে পারে কিনা, এই ক্রিকেটটা ধরে রাখতে পারে কিনা। কারণ সব ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না যে একটা টিম দুর্দান্ত স্টার্ট করলো, দুর্দান্ত এন্ড করলো। এখন খুব খুব সুন্দর লাগছে টিমটাকে। আমি আশা করবো এই ক্রিকেটটা তারা বজায় রাখবে। পাঞ্জাব কোনোদিন ট্রফি পায়নি, এরকম ক্রিকেট খেললে কিন্তু এই বছর চান্সেস আর ভেরি হাই যে পাঞ্জাব অ্যাটলিস্ট ফাইনালটা খেলবে। ম্যাক্সওয়েল, স্টয়নিস টিমটাকে দুর্দান্ত একটা ব্যালেন্স দিচ্ছে, কারণ তারা বলও করে, তার সঙ্গে সঙ্গে ব্যাটও করে। এবং আরশদীপের মতন বোলার রয়েছে, চাহালের মতন এক্সপিরিয়েন্সড একজন স্পিনার রয়েছে, জেনসেন খুব ভালো বোলিং করছে, সব কিছু মিলে কম্প্যাক্ট একটা টিম লাগছে। আইয়ার ক্যাপ্টেন্সি ভালো করছে, অ্যাকচুয়ালি পাঞ্জাব দুর্দান্ত। আপনাদের কি মতামত গতকালের ম্যাচ নিয়ে, এই দুটো টিমকে নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলোকে কেন্দ্র করে যাবতীয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, আর একটু শেয়ার করে দিন নিজেদের বন্ধুদের সঙ্গে যারা ক্রিকেট দেখতে ভালোবাসে, যারা আইপিএল ভালোবাসে, যারা পাঞ্জাবকে সাপোর্ট করে অথবা এলএসজিকে সাপোর্ট করে। যদিও এলএসজিকে তো আমার মনে হয় খুব বেশি মানুষজন আমাদের কলকাতাতে সাপোর্ট করে বলে, তবু একটু শেয়ার করে দিন। থ্যাংক ইউ, টাটা।